নির্বাচন না হলে ফ্যাসিবাদের উত্থান হবে বললেন সালাউদ্দিন। কোনো দলের ইচ্ছা পূরণে জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় না জামায়াতে ইসলামী বললেন ডক্টর শফিকুর রহমান। ঐক্যবদ্ধ থাকার আহ্বান। চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন গণ অধিকার পরিষদের সভাপতি নূর। হামলায় জড়িতদের কঠোর শাস্তির দাবি। স্বাগত এশিয়ান নিউজে, প্রাইম নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইনভার্সেস লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। রাষ্ট্র কোনো ছেলে খেলা নয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কোনো একটি দলের ইচ্ছা পূরণের জন্য জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত নেওয়া যাবে না। সকালে এক আলোচনা সভায় অংশ নিয়ে কথা বলেন তিনি। জনগণকে বিভ্রান্ত করতে কোনো আন্দোলন করা ঠিক না উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন বানচাল হলে ফ্যাসিবাদের উত্থান হবে। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবং ২০২৪-ও একবার ওই নির্বাচনে শেখ হাসিনার আমলে নির্বাচনে যাওয়ার পরিকল্পনা হয়েছিল। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, এই সরকার সংবিধান পরিবর্তনের ক্ষমতা রাখে কিনা সেই সমাধান সুপ্রিম কোর্টে হতে পারে। যারা পিয়ারের দাবি জানাচ্ছে তাদের সেখানে যাওয়ার অনুরোধ করেন তিনি। আমরা সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারি, অ্যাডভাইজারি রুল দেওয়ার ক্ষমতা আছে, সেখানে যাই। আমরা সুপ্রিম কোর্টের মতামত নেই যে কোনো প্রক্রিয়া আছে কিনা বৈধ, যে প্রক্রিয়ায় এই সাংবিধানিক আদেশ জারি করা যায়, কিন্তু তাতে আমরা একটি দলের অনীহা দেখলাম। আমরা যখনই একটা বৈধ প্রক্রিয়ার কথা বলি তখন তারা বলে জনগণের অভিপ্রায় এখানে চূড়ান্ত। হ্যাঁ, জনগণের অভিপ্রায় চূড়ান্ত। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই অভিপ্রায়ের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সঠিক। কিন্তু এই অভিপ্রায়কে বাস্তবায়নের জন্য তো আমাদেরকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে। মৌলিক সংস্কারের জন্য যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপি নেতা বলেন, রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে কথা বলবে, কিন্তু জাতীয় ইস্যুতে একমত হতে হবে। আমরা আশা করি সাংবিধানিক অংশগুলো যেগুলো সংশোধনের জন্য সবাই একমত হয়েছে, উইথ সাম নোট অফ ডিসেন্ট, সেই বিষয়গুলো একটা বৈধ আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় আমরা গ্রহণ করতে পারব, সেই আশাবাদ আমি এখনও ব্যক্ত করি। সুতরাং গণতান্ত্রিক চর্চার মধ্যে আছি। আমরা তর্ক করব, বিতর্ক করব, বহুমত পোষণ করব, আবার জাতির স্বার্থে জাতীয় ইস্যুতে আমরা ঐক্যমত পোষণ করব। এটাই গণতান্ত্রিক যাত্রা। পিয়ার পদ্ধতির দাবির আন্দোলনে যারা জামায়াতের সঙ্গ দিচ্ছে তাদের পরিচয় খুঁজে দেখার কথা জানান সালাউদ্দিন আহমেদ। রাষ্ট্র কোনো ছেলে খেলা নয়। 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা চিনিমিনি খেলতে পারি না। এই রাষ্ট্রকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিতে হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই। নিজের জ্ঞানকে কোরআন হাদিসের আলোকে জাতির জন্য কাজে লাগাতে হবে। দুপুরে রাজধানী মগবাজার আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট দায়ী ও ওয়াইজ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। এই সৌহার্দ্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আমরা সরকারকে সহযোগিতা করছি, তবে সরকার দ্বারা সুবিধাভোগী নই। আমরা কোনো ভাগ বাঁচোয়ারার অংশীদারও নই। তাই সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হিসেবে তার উপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। শেখ হাসিনার সময়ও এরকম বর্বরোচিত হামলা হয়নি উল্লেখ করে তিনি বলেন, দেশে বিশৃঙ্খলা হচ্ছে, নির্বাচন নিয়ে বিভাজন দেখা দিচ্ছে, পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি। এখন যদি বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন না হয়, দেশ আবার সংকটে পড়বে। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে সন্ধ্যায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়।
একটি ইসলামী দল পিআরের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। জামায়াতে ইসলামী ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। দুপুরে রাজধানী পল্লবীতে বিনামূল্যে চিকিৎসা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন আমিনুল হক। মণ্ডলের নামের রিপোর্ট। ঢাকা ১৬ আসনের স্বল্প আয়ের মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সপ্তাহের প্রতি শনিবার বিভিন্ন ওয়ার্ডে বিনামূল্যে স্বাস্থ্যসেবার মানবিক কার্যক্রম হাতে নিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপির এই নেতার প্রতি কৃতজ্ঞতা জানানো সহ আগামী সংসদ নির্বাচনে ঢাকা ১৬ আসনে জনপ্রতিনিধি হিসাবে আমিনুল হককে নির্বাচিত করার কথাও জানান স্থানীয়রা। ওনার মতো লিডারশিপ যদি প্রতিটি এলাকায় থাকতো তাহলে তো আমাদের এই দেশে কোনো অভাব অনটন হানাহানি মারামারি কাটাকাটি কোনো কিছুই থাকতো না। ওনার নেতৃত্বে আমরা দলীয় নেতাকর্মী যারা আছি সবাই ঐক্যবদ্ধ আছে। গরিব দুঃখী অসহায় মানুষের জন্য এটা সবচেয়ে ভালোই। আমিনুল ভাই যে কাজগুলি করছেন আমাদের জন্য অনেক ধন্যবাদ ওনাকে। ইনার লিগা ওষুধ নিতে আইছি মাঝে ব্যথা লিগা সামনের দিকেও এসে ভালো কাজ করবে। আমিনুল ভাই ভালো লোক, আমি চাই আমিনুল ভাই নির্বাচিত হোক। এই এলাকা উনি আসলে অনেক আমাদের জন্য অনেক ভালো হবে। ভোট ইনশাআল্লাহ আমিনুল ভাইকে ইনশাআল্লাহ দেব, তাহলে সিদ্ধান্ত বলবো ইনশাআল্লাহ। এই সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান বিএনপি সাধারণ মানুষের কল্যাণে কাজ করে। নির্বাচিত হলে শিক্ষা স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহ জনকল্যাণের কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে দেশের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত করে ধানের শীষের প্রতীক নিয়ে ইনশাআল্লাহ আমাদের এই পল্লবী এবং রূপনগরে একটি সরকারি হাসপাতাল নির্মাণ করা হবে, এখানে সরকারি মেডিকেল কলেজ নির্মাণ করা হবে। পাশাপাশি আমাদের শিক্ষা ব্যবস্থা আরও উন্নতিকরণের লক্ষ্য নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় কলেজ নির্মাণ করব। পিআরের কথা বলে একটি ইসলামী দল নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছে উল্লেখ করে তিনি বলেন, ধর্মের নামে রাজনৈতিক সুবিধা নেওয়া সঠিক পন্থা নয়। একটি ইসলামিক দল তারা বিভিন্ন পিআরের নামে বিভিন্ন অজুহাতের নামে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা ধর্মকে যেভাবে বিক্রি করছে তাদের ব্যক্তিগত উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক সুবিধা নেওয়ার তারা অপচেষ্টা করছে। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি মানবিক বাংলাদেশ গড়ে তুলবে বলেও জানান আমিনুল হক। আমরা সেই শান্তির সেই মানবিক বাংলাদেশ গড়তে চাই। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামীকাল ভোর ৬টা থেকে খাগড়াছড়ি সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। এর আগে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় যুগ্ম ছাত্র জনতা। তবে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, দাবি পূরণ না হলে আবারও অনির্দিষ্টকালে কর্মসূচি ঘোষণা করা হবে। সকালে যুগ্ম ছাত্র জনতা নামের একটি ফেসবুক পেজ থেকে যুগ্ম মিডিয়া সেল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে জানানো হয়, শহীদের ধর্মীয় রীতি অনুযায়ী পূর্ণ কর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে কর্মসূচি আপাতত প্রত্যাহার করা হলো। বিবৃতিতে আরও বলা হয়, অতি দ্রুত ৮ দফা দাবি কার্যকরভাবে বাস্তবায়ন না হলে যুগ্ম ছাত্র জনতা আবারও অনির্দিষ্টকালে কর্মসূচি ঘোষণা করতে দ্বিধা বোধ করবে না। ইলিশের নিরাপদ প্রজননে আজ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয় বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে। এ আইন অমান্যকারীকে ২ বছরের সর্বোচ্চ কারাদণ্ড ও সর্বোচ্চ ৫ লাখ টাকার জরিমানার বিধান রয়েছে। নিষেধাজ্ঞার এই সময়ে প্রত্যেক নিবন্ধিত জেলেকে ২৫ কেজি করে চাল দেবে সরকার। যদিও জেলেদের দাবি, এই সময়ে তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের। এদিকে নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, জেলা প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে পরিচালিত হবে অভিযান। অভিযানের পরে ডালবার সুযোগ দেয়, তখন নদীতে মাছ থাকে না। ছোটবেলা থেকে জেল বাইতে আছি, কোনো সময় একদিন কোনো সরকার থেকে কোনো পান পাই নাই, জেলে কার্ড নাই, কোনো কিছু নেই। আমগো এই পর্যন্ত কোনো জেলে কার্ড পাই না বা কোনো কিছু পাই না, সরকারের তো কোনো সাহায্য পাই না। আমাকে তো 22 দিন আমরা কই খামু কই যামু, আমাকে তো 22 দিনকার যে চাল দেয় আমাকে চাল হয় না। আগামী ৪ থেকে ২৫ অক্টোবর মোট ২২ দিন সারা দেশের ন্যায় চাঁদপুরেও মা ইলিশ সংরক্ষণ
পরিবহন, আহরণ, বাজারজাত করা নিষিদ্ধ থাকবে। এই অভিযানকে সফল এবং সার্থক করার জন্য চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক অভিযান পরিচালনা করা হবে। বিশেষ করে পদ্মা এবং মেঘনা নদীতে আমরা এই অভিযান পরিচালনা করব। ঢাকার দোহারে জমিজমা নিয়ে বিরোধের জেরে হামলায় গুরুতর আহত সেলিম শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি মারা যান। নিহতের পরিবার জানায়, গত 28 সেপ্টেম্বর নারিশা ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে হামলা চালিয়ে 5 জনকে গুরুতর আহত করে প্রতিপক্ষ। আহতদের মধ্যে সেলিম শেখ আজ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকিরা এখনও চিকিৎসাধীন। হামলার ঘটনায় স্থানীয় মোকসেদ মাঝি, সুমন মাঝি সহ 6 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 10 থেকে 12 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ পর্যায়ে সারা বাংলা। চট্টগ্রামের ফটিকছড়িতে ভাড়া বাসায় বিদ্যুতে স্পৃষ্ট হয়ে 3 বছরের শিশু মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও 2 শিশু। সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের চিরাপাড়া এলাকায় যোগীর বাবুর্চির ভাড়া বাসায় ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই এলাকার মোহাম্মদ বাদশার ছেলে। আহতরা হলেন 5 বছরের শিশু জান্নাতুল আইবি ও 2 বছরের ওয়াসিফা। গুরুতর আহত জান্নাতুলকে চট্টগ্রাম মেডিকেলে এবং ওয়াসিফাকে নাজিরহাট মেডিকেলে ভর্তি করা হয়েছে। কৃষিক্ষেত্রে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বায়ার এবং বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য আইএফসি বাংলাদেশে বেটার লাইফ ফার্মিং উদ্যোগ সম্প্রসারণে সহযোগিতার জন্য একটি চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে। এই অংশীদারিত্বের লক্ষ্য হল ব্যাপক প্রশিক্ষণ, বাজার সংযোগ এবং আর্থিক পরিষেবাগুলিতে অ্যাক্সেসের মাধ্যমে এবং 1000-এরও বেশি কৃষি উদ্যোক্তাকে ক্ষমতায়িত করা, যার মধ্যে কমপক্ষে 20% নারী নেতৃত্বাধীন বা মালিকানাধীন। এটি সারা দেশে 2.5 লাখ কৃষককে সহায়তা করবে। বাংলাদেশে বেয়ার গ্রুপ সায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম বলেন, বেটার লাইফ ফার্মিংয়ের মাধ্যমে ক্ষুদ্র কৃষকদের উন্নতির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, প্রযুক্তি এবং উদ্যোক্তা সহায়তা দেওয়া হবে। আইএফসির ম্যানুফ্যাকচারিং এগ্রিবিজনেস অ্যান্ড সার্ভিসেসের সিনিয়র ম্যানেজার অনুপ জগওয়ানি বলেন, এর লক্ষ্য 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী 10 কোটি ক্ষুদ্র কৃষককে সহায়তা করা। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। নির্বাচন না হলে ফ্যাসিবাদের উত্থান হবে বললেন সালাউদ্দিন। কোনো দলের ইচ্ছা পূরণে জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় না জামায়াতে ইসলামী বললেন ডক্টর শফিকুর রহমান। ঐক্যবদ্ধ থাকার আহ্বান। চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন গণ অধিকার পরিষদের সভাপতি নূর। হামলায় জড়িতদের কঠোর শাস্তির দাবি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।